আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এই বিষয়টি সামনে আনেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে তারা কি আদৌ ঐক্যবদ্ধভাবে এক সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে পারবেন যে আমরা এই যে গণভোট সেটা ফেব্রুয়ারির মাঝামাঝি যে নির্বাচনটি হবে 2026 সালে সেই সময়ে করব, নাকি আমরা ডিসেম্বরে করব, নাকি আমরা জানুয়ারিতে করব? দেখুন, জামাত ইসলাম, এনসিপি এই দুটি দলই সহ আরও অনেকগুলো ছোটোখাটো দল আছে, তারা চাচ্ছেন যে নির্বাচনের আগেই এই গণভোটটি হোক। সাধারণভাবে আমিও ব্যক্তিগতভাবে চাই যে গণভোটটি আগেই হোক এবং এই জুলাই সনদটি কিভাবে বাস্তবায়িত হবে তার প্রক্রিয়া সম্পূর্ণরূপে নির্বাচনের আগে হওয়া উচিত। কারণ রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট রক্ষা করার চাইতে রক্ষা না করার যে প্রবণতা সেটাই সবচাইতে বেশি। এখন যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই যে তাদের যে বিভিন্ন ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে যেই একটি ঘো ধরে থাকা যে না জুলাই সনদ এভাবে বাস্তবায়িত হতে হবে, নোট অফ ডিসেন্টগুলো রাখতে হবে, সব কিছু মিলিয়ে যদি তারা একটা কঠিন অবস্থানে থাকেন, তাহলে আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে মনে করি যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি এমনিতেই অনেক বিপদে আছে, তাদের দলীয় নেতাকর্মীরা নানা সমস্যায় জর্জরিত, নানা জায়গায় জমি দখল, নানা অপকর্মের সাথে তারা সম্পৃক্ত। সেই জায়গায় যেমন তারা একটা বিপদে আছে, ঠিক তেমনইভাবে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে তাদের যে 300 আসনে 1000-এরও অধিক নমিনেশন প্রাপ্তির জন্য যারা লড়ছেন, তাদের মধ্যে পরস্পর যে বিরোধ সেটা যেমন আছে, এবং কি এই যে তাদের সাথে যে জোটবদ্ধ যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেই জায়গায় তাদেরকে নমিনেশন দেওয়ার কথা বিএনপি ভাবছেন, সেই জায়গায় বিএনপির নেতাকর্মীরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে একটি তৎপরতা চালাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে বিএনপি ব্যাকফুটিয়ে আছেন এবং সেই জায়গা থেকে ফিরে আসার জন্য বিএনপিকে অবশ্যই জামাত ইসলাম এবং এনসিপির সাথে বসে কিছুটা ছাড় দিয়ে হলে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই যে গণভোট যেটা জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সেটা কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেটা তাদেরকে কিন্তু সমাপ্ত করতে হবে। দেখুন, এই গণভোটটা নিয়ে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টরা কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একটি ক্যাম্পেইন শুরু করেছিলেন না ভোটের। সেই জায়গায় যখন সব দিক থেকে একটা বিতর্ক বিএনপিকে ঘিরে ধরলো যে বিএনপি কি তাহলে আওয়ামী লীগের সুরে কথা বলছেন, বিএনপি কি আওয়ামী লীগের পন্থা অবলম্বন করছেন কিনা, সেই সময় আবার কিন্তু বিএনপি এই যে না ভোট দেওয়ার প্রবণতা থেকে ফিরে এসে এখন তারা হা ভোটই দিচ্ছেন। এবং বিএনপির অনেক নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দিতে গিয়ে তারা বলছিলেন যে আমরা যদি এই গণভোটে না বলি এবং কি আওয়ামী লীগ যদিও না বলে তাহলে এই গণভোট তো হবে না, পাশ হবে না, এখানে না ভোটে জয়যুক্ত হবে, এরকম একটি কিন্তু কথা তারা বলার চেষ্টা করেছিলেন। তো সেই জায়গায় আমরা দেখছি যে নানা সমীকরণে বিএনপির বিপদটাই কিন্তু সামনে আসছে। দেখুন, আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 3 বাহিনীর প্রধান বৈঠক করেছেন। সেই বৈঠকটি প্রধানত আগামী দিনের নির্বাচন, গণভোট এই বিষয়গুলো নিয়েই হয়তো হয়েছে, সেটা আমরা স্বাভাবিকভাবেই ধারণা করতে পারি। কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং যে 3 বাহিনী কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার সাথে সাথে আমরা দেখছি যে পতিত শেখ হাসিনা সরকার বিদেশি প্রায় 3টি মিডিয়ার সাথে একযোগে অনলাইনে যে সাক্ষাৎকার দেওয়া, সেই জায়গায় আওয়ামী লীগকে আবার নির্বাচনে আনা, এই বিষয়টিতে আছে। ভারতের পক্ষ থেকে কিন্তু আরেকটি কথা বলা হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে 2026 সালে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটিতে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে হয়তো ভারতের পক্ষ থেকে আহ্বান জানানো হতে পারে যে আওয়ামী লীগকে যাতে নির্বাচন করতে দেওয়া হয়। তো এখানে কিন্তু নানা সমীকরণ আছে, নানা যেই
বিদেশি তৎপরতা সেই বিষয়গুলো আছে। তো সেই জায়গায় আমি দেখছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপি, জামাত, এনসিপির কাছে বলটি ছুড়ে দেওয়া এবং সেই বলটি যদি তারা ঠিকমতো খেলে গোল না দিতে পারেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি বলটি আবার ফিরে আসে, তখন তারা যে কোনো সিদ্ধান্ত কিন্তু সেই সময় নিয়ে নিতে পারে। সেই সিদ্ধান্তটি নিলে আমার কেন জানি মনে হয় বিএনপির বিপক্ষেই সেই সিদ্ধান্তটি যেতে পারে। এটা সমূহ একটি সম্ভাবনা আছে, যে যাই বলুক না কেন, যে সমীকরণ দেওয়ার চেষ্টা করুক না কেন। দেখুন, জামাত ইসলামের নানা তৎপরতা আছে। তারা পেয়ার পদ্ধতি নিম্নকক্ষে চেয়েছিলেন, কিন্তু বিএনপি উচ্চকক্ষে চেয়েছিল। এই বিষয়টি নিয়েও একটা দ্বন্দ্ব আছে এবং বর্তমানে আবার দেখছি বিএনপির নেতারা জামাতের যে 1971 সালের যুদ্ধাপরাধ সেই বিষয়টি নিয়ে আবার সামনে আসছেন। সেই জায়গায় জামাতেরও কিছু বিতর্কিত ভূমিকা আছে। সেই জায়গা থেকে আবার আমার কিছু প্রশ্ন আছে। এই জায়গায় আমি যেটা বলবো যে বিএনপির নেতারা এখন হঠাৎ করে যে 1971 সালের যুদ্ধাপরাধের যে বিচার এবং জামাতের দলভাবে তাদেরকে বিচার করার যে একটি স্লোগান তারা সামনে আনছেন, সেই জায়গায় বিএনপিকে অন্ততপক্ষে লক্ষ্য করতে হবে যে যদি 1971 সালে যুদ্ধাপরাধের বিচারের দায়ে জামাতকে যদি আইনের আওতায় আনা হয়, তার আগে বিএনপির বিচার হওয়া উচিত। বিএনপির বিচার হওয়ার উচিত এই কারণে যে আওয়ামী লীগ তো বিগত দিনে প্রতিনিয়ত বলছিলেন যে আওয়ামী লীগ এই জামাত ইসলামকে নিষিদ্ধ করা উচিত, তারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একটি রাজনৈতিক দল। তো সেই জায়গায় বিএনপি কেন ছত্রছায়া রেখে জামাত ইসলামকে লালন পালন করে বড় করলেন? তো এটার দায়ে দোষে কিন্তু বিএনপিরও আগে বিচার করা উচিত। দেখুন, আর অন্যদিকে দেখেন এনসিপি কিন্তু তারা সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে তারা যেইভাবে যেই বিষয়গুলো চাচ্ছিলেন, সেটা কোনো না কোনো ফরম্যাটে সেই বিষয়গুলো কিন্তু তারা নিজেরা বাস্তবায়ন করতে পারছেন। দেখুন, এনসিপিটা একটা সদ্য গঠিত রাজনৈতিক দল হলেও তাদের পরিপক্ক, তাদের দূরদর্শিতা এবং তাদের যে রাজনৈতিক মাঠে খেলার যে অভিজ্ঞতা, সেই জায়গায় আমি মনে করি বিএনপি থেকে অনেক বেটার পজিশনে এনসিপি আছেন। তারা তাদের যে শাপলা প্রতীক সেটা না পেলেও শাপলা কলি পেয়েছেন। আবার তারা যে এনসিপির পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলো চেয়েছিলেন, সেই প্রক্রিয়াগুলো কিন্তু তারা তাদের মতো করে পেয়েছেন। এই 2 সপ্তাহ আগেও এনসিপিকে বাংলাদেশের রাজনীতিতে খুব একটা গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল অনেকেই মনে করছিলেন না এবং তাদেরকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেওয়ার একটা প্রবণতা ছিল। সেই জায়গায় আমরা দেখছি যে গত 2 সপ্তাহের মধ্যে এনসিপি কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। তাদের যেই কর্মপন্থা সেগুলোর মধ্য দিয়ে তারা জনগণের কাছে কিন্তু আবার তাদের যেই চাহিদা বা তাদের যেই মানে আকাঙ্ক্ষা, সেটা জনগণের কাছে পৌঁছাতে তারা পেরেছেন। তো সব কিছু মিলিয়ে আমি অন্ততপক্ষভাবে দেখছি যে এই সব কিছু সমীকরণ যদি মিলাই, সমীকরণ মিলানোর পরও যেটা দেখছি যে এই বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচাইতে বেকায়দায় আছেন, সবচাইতে খারাপ পজিশনে আছেন। সেই খারাপ পজিশন থেকে উত্তরণের জন্য আমি অন্ততপক্ষে মনে করি এনসিপি এবং জামাত ইসলামের সাথে বসে আলাপ আলোচনা করে সবাই কিছু না কিছু ছাড় দিয়ে অন্ততপক্ষে জুলাই সনদটা কীভাবে বাস্তবায়িত হবে এবং সেই গণভোটের যে বিষয়টি সেটা যদি তারা ফেব্রুয়ারির নির্বাচনে নিয়ে যেতে পারে, তাহলে বিএনপির একটা মোটামুটি বিজয় হবে এবং তাদের প্রতি যে জনগণের একটা বিতৃষ্ণা, তাদের প্রতি যে জনগণের একটা কি বলবো, এই একটা মানে বিতৃষ্ণাই আছে, বড় টাইপের একটা অবিশ্বাস আছে, অনাস্থা আছে। এই বিষয়টি তারা কোনো না কোনোভাবে এটা মেকআপ করে তারা রাজনীতিতে তাদের যে ঐতিহ্য, যে হারানো গৌরব, সেটা আবার ফিরে পেতে পারেন। এটা হচ্ছে বিএনপির জন্য একটা ফাইনাল টার্নিং পয়েন্ট হতে পারে, সেটা তাদের বিবেচনা করতে হবে। তারা যদি গোদরে থেকে যদি রাজনীতিটা করতে চায়, তাহলে বিএনপির জন্য সবচেয়ে বড় ক্ষতি হবে। তারপরেও সবশেষ বলি যে বাংলাদেশের এই বিদ্যমান রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড এই মুহূর্তে দেখছি, এই কর্মকাণ্ড দেখে আমার কেন জানি মনে হচ্ছে না যে এই 1 সপ্তাহের মধ্যে তারা কোনো একটা ফলাফল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছাতে পারবে। তবে আমরা যেটা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চাচ্ছেন কোনো না কোনোভাবে একটা নির্বাচন করে জাস্ট তারা ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার যে একটি প্রবণতা, সেটা তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় আমি বলতে পারি যে তারা যে কোনো ডিসিশান কিন্তু নিয়ে নিতে পারে। সেটা হয়তো জানুয়ারি বা ডিসেম্বরেও গণভোট তারা দিয়ে দিতে পারেন। শুধু যদি সেরকম কিছু ঘটে, তাহলে
এটা বিএনপির রাজনীতির জন্য নেগেটিভ বার্তাই দিবে, পজিটিভ কিছু দিবে না। সেই জন্য আমি আবারও বলছি যে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তা আপনারা গোদরে থেকে না থেকে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দ্রুত একটি সিদ্ধান্ত নিন, সেই সিদ্ধান্তটা জাতিকে জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেন, তাহলে হয়তো বা আপনাদের যে ব্যাড একটি বার্তা, ব্যাড একটি ইমপ্রেশন জনগণের কাছে গেছে, সেই জায়গায় আপনারা অনেকটা ফিল আপ করতে পারবেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।